আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার কুরস্ক অঞ্চলের পরিস্থিতি এবং ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিথ্যা বলছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কথাগুলো বলেছেন। গত গ্রীষ্মে অনেকটা আকস্মিকভাবে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের বিভিন্ন এলাকা দখল করে নেয় ইউক্রেনের সেনারা। তবে রুশ বাহিনী ধীরে ধীরে ওই এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। শনিবার তারা নতুন দুটি গ্রাম পুনরুদ্ধারের কথা জানিয়েছে। এছাড়া পুতিনের দাবি কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে রুশ বাহিনী। তবে বিষয়টি অস্বীকার করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, যুদ্ধবিরতি কতটা জটিল হতে পারে সে বিষয়ে মিথ্যা বলছেন পুতিন। সত্যিটা হলো, জেদ্দায় আলোচনার পর এরই মধ্যে পুতিন অযাচিতভাবে যুদ্ধটা প্রায় এক সপ্তাহ প্রলম্বিত করেছেন। তিনি এটি আরও টেনে নিয়ে যাবেন। চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবে সায় দিয়েছে কিয়েভ, তবে এখনও রাশিয়ার পক্ষ থেকে সম্মতি জানানো হয়নি। এ বিষয়ে জেলেনস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেন, এই দেরি করার পেছনের কারণ হল ইউক্রেন যুদ্ধ নিয়ে যে কোনো যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আগে রাশিয়া সামরিকভাবে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায়। এএফপির খবরে বলা হয়, জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছেন পুতিন। এই যুদ্ধ যেন শেষ না হয় সেই উপায় খোঁজার চেষ্টা করছে মস্কো। 30 দিনের যুদ্ধবিরতির মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার সুযোগ তৈরি হবে বলে মনে করেন জেলেনস্কি। তবে এমন কোনো শান্তি চুক্তির ক্ষেত্রে ইউক্রেনের কোনো অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে না বলে জানান তিনি। জেলেনস্কি আবারও মনে করিয়ে দিয়ে বলেন, আমাদের অবস্থানটা হলো কোনোভাবেই ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোকে আমরা রাশিয়া বলে স্বীকৃতি দেব না। ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে 23 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। মূলত গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পর হুথিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। মূলত গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধের কারণে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে পুনরায় আক্রমণ শুরু করার হুমকি দেওয়ার পরে যুক্তরাষ্ট্র এই হামলা চালালো। গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবরোধ 3য় সপ্তাহে প্রবেশ করেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনে বড় ধরনের হামলা চালানোর নির্দেশ দিয়েছে। একই সাথে ট্রাম্প হুথিদের পৃষ্ঠপোষক ইরানকে সতর্ক করেছেন। দ্রুত হুথিদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতেও বলেন ট্রাম্প। হুমকির সুরে ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে তাদের পুরোপুরি জবাবদিহি করবে আমেরিকা। আমরা বিষয়টি কিছুতেই ভালোভাবে নেব না। আল জাজিরা বলছে, মার্কিন হামলার পর ইয়েমেনে প্রাণহানির সংখ্যা প্রাথমিকভাবে 19 বলে জানানো হয়েছিল। তবে হুথিদের সহযোগী আল মাসিরা টিভি জানিয়েছে, ইয়েমেনের সাদায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা 6 থেকে বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 4 শিশু এবং 1 জন নারী রয়েছেন। চ্যানেলটি আরও জানিয়েছে, হামলায় কমপক্ষে 13 জন আহত হয়েছেন। এছাড়া রাজধানী সানায় আরও 13 জন নিহত হয়েছেন। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে মার্কিন হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। হুথিদের সহযোগী এই চ্যানেলটি আরও জানিয়েছে, সাদাই হামলায় সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। হামলার পর ট্রাম্প তার প্রতিষ্ঠিত ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, হুথি সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছে, তোমাদের সময় শেষ। তোমাদের হামলা অবশ্যই বন্ধ করতে হবে এবং সেটি আজ থেকেই। সেটি না হলে তোমাদের ওপর নরক নেমে আসবে যা তোমরা আগে কখনোই দেখোনি। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 সাংবাদিক ও বেশ কয়েকজন সহায়তা কর্মী রয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনে গাজায় হামলা চালাচ্ছে এবং সম্প্রতি এসব হামলা আরও জোরদার হয়েছে। আল জাজিরা জানিয়েছে, গাজার উত্তর বেইত লাহিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাহায্যকর্মী। এছাড়া
জোহর আদের ডিক শহরের মধ্যাঞ্চলে ড্রোন হামলায় আরও 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে বেইত লাহিয়ায় আরও এক ফিলিস্তিনি বালককে গুলি করে হত্যা করা হয়েছে। একই হামলায় আরেক মহিলার পিঠে গুলি লেগেছে। অন্যদিকে রাফা শহরের পশ্চিমে তাল আস সুলতান এলাকায় আরেকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। রাফার উত্তর পশ্চিমে আল শাকুশ এলাকায় আল কান পরিবারের একটি তাঁবুতে ইসরায়েলি কোয়াডকপ্টার থেকে বোমা নিক্ষেপের পর আরও 8 জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের মতে গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় 150 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় 3 সাংবাদিক সহ কমপক্ষে 9 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবারের হামলাটি সাংবাদিক ও আলোকচিত্রীদের সাথে থাকা একটি ট্রাম দলকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে কমপক্ষে 3 জন স্থানীয় সাংবাদিক রয়েছেন। দ্য প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট প্রোটেকশন সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ওই সাংবাদিকরা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক ত্রাণ প্রচেষ্টার কর্মকাণ্ড নথিভুক্ত করছিলেন। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ সফলভাবে শেষ হলেও দ্বিতীয় ধাপ বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না ইসরায়েল, কারণ দ্বিতীয় ধাপের শর্তে গাজা থেকে সেনা প্রত্যাহারের কথা বলা আছে, যে কারণে 2 সপ্তাহ আগে প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হবার পর ইহুদিবাদী সেনারা বেশ কিছু নাগরিককে হত্যা করেছে। ভারতকে বেলুচিস্তানের সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সম্প্রতি বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের জিম্মি করার ঘটনা নিয়ে বলতে গিয়ে এমন অভিযোগ করেন তিনি বলেন, বেলুচিস্তানে সাম্প্রতিক হামলা এবং অতীতে ঘটা অন্যান্য সন্ত্রাসবাদী ঘটনায় আমরা বুঝতে পেরেছি আপনাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশই এসবের পৃষ্ঠপোষক। নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী বলুচ লিবারেশন আর্মির সদস্যরা গত মঙ্গলবার জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালায়। পার্বত্য এলাকা বোলান পাসে পাথরের সুড়ঙ্গ অতিক্রমকালে ট্রেনটিকে নিশানা করা হয়। তারা রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনের 440 জন যাত্রীকে জিম্মি করে। পরে পাকিস্তানের সেনাবাহিনী জিম্মিদের উদ্ধার করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে 33 হামলাকারী নিহত হয়েছেন। তবে সেনাবাহিনীর অভিযান শুরু হবার আগেই হামলাকারীরা 26 যাত্রীকে হত্যা করেন। অভিযান চলার সময় নিরাপত্তা বাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। ডিজি ISPR লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, ট্রেনটিকে নিয়ন্ত্রণে নিয়ে যাত্রী জিম্মি করার আগে হামলাকারীরা ফ্রন্টিয়ার কোরের টহল দখলের ওপর হামলা চালিয়েছিল। এতে ফ্রন্টিয়ার কোরের 3 সেনা নিহত হয়েছেন। আহমেদ শরীফ আরও বলেছেন, নিহত 26 ট্রেন যাত্রীর মধ্যে 18 জন সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কোরের সদস্য, 3 জন পাকিস্তান রেলওয়ে ও অন্য বিভাগের কর্মকর্তা এবং 5 জন বেসামরিক নাগরিক। ডিজি ISPR বলেন, সন্ত্রাসীরা দুর্গম পার্বত্য এলাকায় ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটি থামায়। ইতোমধ্যে সন্ত্রাসীদের পক্ষ নিয়ে ভারতের গণমাধ্যম যুদ্ধ শুরু করেছে। পাকিস্তানে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতার ভারতীয় নীতির অংশ হিসেবে জাফর এক্সপ্রেসে হামলা চালানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে ডিজি ISPR বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে জাফর এক্সপ্রেসের হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষপূর্ণ অপপ্রচার চালানো হয়েছে। শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চল। টর্নেডোর আঘাতে দেশটিতে কমপক্ষে 34 জন নিহত হয়েছেন। এর মিসৌরি অঙ্গরাষ্ট্রে কমপক্ষে 12 জন ও কানসাসে 8 জন নিহত হওয়ার খবর দিয়েছে BBC। এছাড়া ওই 2 অঞ্চলে টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ সময় রোববার সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত টর্নেডোর তাণ্ডব চলছিল। মিসৌরির গভর্নর স্থানীয় সময় শনিবার রাতে টর্নেডো আবারও আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। অঙ্গরাষ্ট্রটির জরুরি ব্যবস্থাপনা পরিষেবা একাধিক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল বলছে, টহল দলের সদস্যরা এবং স্থানীয় সংস্থাগুলো দুর্দশাগ্রস্ত লোকজনকে সহায়তা ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে অক্লান্ত পরিশ্রম করছেন। CBS নিউজ বলেছে, দেশটির টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাষ্ট্রেও ধ্বংসাত্মক ঝড় আঘাত এনেছে। দেশটির জাতীয় আবহাওয়া সেবা সংস্থার আবহাওয়াবিদ ডেভিড রথ বলেছেন, শুক্রবার রাতে এবং শনিবার সকাল পর্যন্ত 26টি টর্নেডোর আঘাতের তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিম্নচাপ তৈরি হওয়ায় আরকানসাস, ইলিনয়, মিসিসিপি এবং মিসৌরির কিছু অংশ জুড়ে শক্তিশালী বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি। কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে ৪৩টি দেশের নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তালিকায় এশিয়া মহাদেশের ১০টি দেশ থাকলেও নেই বাংলাদেশের নাম। এই নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার চেয়ে ব্যাপক হতে পারে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে পরিচিত কর্মকর্তারা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কূটনীতিক ও নিরাপত্তা কর্মকর্তারা একটি লাল তালিকা প্রস্তাব করেছেন। এই তালিকায় থাকা ১১টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। এই দেশগুলো হল আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন। মার্কিন কর্মকর্তারা জানান, এই তালিকা মার্কিন পররাষ্ট্র দপ্তর কয়েক সপ্তাহ আগে তৈরি করেছিল এবং এটি হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই এতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর, বিভিন্ন দূতাবাস, আঞ্চলিক দপ্তর ও গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞরা খসড়া তালিকাটি পর্যালোচনা করছেন। এছাড়া একটি কমলা তালিকাও আছে। এই তালিকায় থাকা 10টি দেশের নাগরিকদের আংশিকভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হবে। এক্ষেত্রে দেশগুলোর ধনী ব্যবসায়ীরা প্রবেশ করতে পারলেও অভিবাসী বা পর্যটন ভিসায় আসা ব্যক্তিরা পারবেন না। এই তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলো হল বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিরিয়া, লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান। এর আগে ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেই একটি নির্বাহী আদেশ জারি করেন। সেই আদেশে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে কোন কোন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা প্রয়োজন বা সীমিত করা প্রয়োজন তা চিহ্নিত করতে বলা হয়। তিনি ৬০ দিনের মধ্যে হোয়াইট হাউসে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছিলেন, অর্থাৎ আগামী সপ্তাহেই জমা দিতে হবে এই প্রতিবেদন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।